একটি ভাইরাল অডিও ঘোরাফেরা করছিল, সেখানে অভিযোগ উঠছিল সাংসদ দেবের একটি কণ্ঠ, যেখানে চাকরি বিক্রির মতো কথা শোনা যাচ্ছিল এবং অভিযোগও উঠছিল বারংবার দেবকে নিয়ে। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপনারা, আদালত কি বললো এবং যদি বিষয়টা একটু বলেন দর্শকদের। দেখুন, আদালতে তিনি মামলা করেছেন, মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তের ঘরে লিভ চাওয়া হয়েছিল, তিনি লিভ দিয়েছেন এবং ছুটির পরে, যেহেতু গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাচ্ছে, ছুটির পরে আগামী 10 তারিখে মামলাটি শুনানির জন্য তিনি রেখেছেন। এবং এই রাজ্যে এসএসসি নিয়োগে যেমন ধরুন দুর্নীতি হয়েছে, এসএসসিতে শিক্ষক নিয়োগে, এছাড়া বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে সিবিআই। এই অবস্থায় দাঁড়িয়ে একজন কণ্ঠ শোনা যাচ্ছে, তিনি নির্বাচিত সাংসদ, ফলে সেই সমস্ত বিষয়ে যাতে সিবিআই তদন্ত করে সেই জন্য একজন মামলা করেছেন যে এই সিবিআই তদন্ত করে দেখুক পুরো বিষয়টি, এবং মামলাটি শুনানির জন্য আগামী 10 তারিখ রেখেছেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে দেখা যাক, নিশ্চিতভাবে এই রাজ্যে তো দুর্নীতি, এখন দেখুন, মানে দুর্নীতির নাম করে যে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে অনেকে টাকা তুলেছেন, বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। খুব স্বাভাবিকভাবেই এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ বুঝতেই পারছেন যে কি ঘটছে না ঘটছে। আর সিবিআই তদন্ত হলে তো পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যদি ভাইরাল অডিও সেটা যদি ঠিক হয় তারও তদন্ত হওয়া উচিত, যদি বেঠিক হয় তারও তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। এই অডিও নিয়ে একাধিক রাজনৈতিক জল্পনা হয়েছে। বলেছেন দেবের পিএ টাকা নিয়েছে, যিনি অভিযোগকারী বারবার বলছিলেন। আপনার কি মনে হয় যে দুর্নীতি তদন্তে এই অডিওটা কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এই ধরনের মানে যে কোনো তদন্ত, তার একটা ধরেন যদি চাকরি নিয়োগে যে দুর্নীতি হয়েছে, কোনো একটা পয়েন্ট থাকে, সেই ব্রেক থ্রু পয়েন্ট, সে হতে পারে অডিও, হতে পারে সে হতে পারে আরটিআই অ্যাপ্লিকেশনের প্রত্যুত্তর পাওয়া, অর্থাৎ উত্তর পাওয়া, হতে পারে অন্য কোনো কিছু, একটা ব্রেক থ্রু পয়েন্ট থাকে। যেমন এসএসসির মামলার ক্ষেত্রে হয়েছিল যে র্যাঙ্ক জাম্প করে চাকরি, সেটা ব্রেক থ্রু পয়েন্ট ছিল, কিন্তু সেই ব্রেক থ্রু পয়েন্ট থেকেই দেখেছিলেন যে পরবর্তীতে দেখা যায় যে পর্বত প্রমাণ দুর্নীতি। সেরকমই ধরুন, এই যে শুধুমাত্র এসএসসিতে বা শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে তা তো নয়, বিভিন্ন জায়গায় নিয়োগে দুর্নীতি হয়েছে। ফলে একটা ব্রেক থ্রু পয়েন্ট দিয়ে নিশ্চিতভাবে যদি সঠিক তদন্ত হয়, কারণ গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, এবং সেটা শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয়, বিভিন্ন নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই ক্ষেত্রে যদি সিবিআই তদন্ত হয় পুরো বিষয়টি অনাথ হয়ে যাবে, এবং যদি সেটি সঠিক হয় তারও তদন্ত হওয়া উচিত, যদি বেঠিক হয় তারও তদন্ত হওয়া উচিত। সাধারণত এ ধরনের অডিও যখন সামনে আসে, অনেকেই অভিযোগ করেন যে এটা আমার মানে অডিও নয়। তো এক্ষেত্রে সিবিআই কোন ভাবে দেখুন, এই অডিও কার বা কার নয় সেটা তদন্ত করার জন্য এখন আজকের যুগে দাঁড়িয়ে, এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে, এটা খুব কঠিন বিষয় নয়, খুব সহজেই এটা তদন্ত করা যায়। এবং সিবিআই এর কাছে সেই ইনস্ট্রুমেন্টও রয়েছে, এবং সিবিআই জানে কিভাবে করতে হয়। সিবিআই এর কাছে এর আগেও দেখেছেন আপনি, কাকুর কণ্ঠস্বরের নমুনা কেন নেওয়া হয়েছিল? নিশ্চিতভাবেই সে কণ্ঠস্বরের নমুনা এই কারণেই নেওয়া হয়েছিল যে কোনো না কোনো অডিও, সেটার সঙ্গে তার তুল্য মূল্য বিচার করে দেখবেন সেটি কার কণ্ঠস্বর। ফলে খুব স্বাভাবিকভাবে আজকের দিনে, আজকে এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আপনি খুব সহজেই কোন কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের যে কথোপকথন করেছে সেটা কাদের মধ্যে কথোপকথন, সেটা তার কণ্ঠের সঙ্গে মিলছে কিনা, খুব সহজেই আজকের দিনে বের করা সম্ভব। ফলে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানসম্মত ভাবে এগুলো খুব সহজেই তদন্ত করা সম্ভব, এবং সিবিআই এর কাছে এই সমস্ত বিজ্ঞান প্রযুক্তি রয়েছে। না, আজকে শুভেন্দু অধিকারী দেবকে নিয়ে একটি টুইট করেছিলেন যে এনামুল হকের থেকে উনি টাকা নিয়েছেন, সিনেমায় সেই টাকা ব্যবহার হয়েছে। মানে সব দিক থেকে দুর্নীতি ইস্যুতে বারংবার দেবের নাম উঠে আসছে। এটা কতটা? এর আগেও তো এই দেবকে সম্ভবত এই তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছিলেন। এই ফলে খুব স্বাভাবিকভাবে, নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা বুঝতে পেরেছিলেন যে কিছু না কিছু রয়েছে, সেই জন্যই তারা ডেকে পাঠিয়েছিলেন। সেই তদন্ত হওয়া উচিত, পুরো বিষয়টি তদন্ত হলে পরিষ্কার হয়ে যাবে। আর তদন্তে কারোর তো এগ্রিভ হওয়ার কথা নয়। আমি মনে করি যে কোনো বিষয়ে যদি কোনো কিছু অভিযোগ উঠে আসে, এই ধরনের কণ্ঠস্বরে যদি কণ্ঠস্বর মানুষ শুনতে পান, তাহলে নিশ্চিতভাবে তার তদন্ত তো হওয়াই উচিত, এবং তদন্তকারী সংস্থার তো তদন্ত করাই উচিত বলে আমি মনে করি। দেব বলেছেন ওর থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেটা উনি ফেরত দিয়ে দিয়েছে, রিটার্ন করে দিয়েছেন। সেটা তো একটা বিষয়ে, কিন্তু অন্যান্য বিষয়ে যে সমস্ত অভিযোগ আসছে সেগুলোরও তো তদন্ত হওয়া উচিত। যদি সে কারোর কাছ থেকে টাকা নেয়, কেউ ধরুন মানে অন্যায় করে যদি টাকা নেয়, ফেরত দিলেই তো তার অন্যায়টা ঢাকা পড়ে যায়, তা তো নয়। কেউ যদি অন্যায় করে টাকা নেন, সে ধরুন মানে চাকরি দুর্নীতির কোন একটা স্তরে সে চাকরি দুর্নীতির জন্য
চাকরিতে ধরুন যার যোগ্যতা নেই তাকে ঢুকিয়ে দেওয়ার জন্য টাকা নিলেন, সেই টাকাটা ফিরে দিলে বলেই তিনি একেবারে নিষ্কলঙ্ক হয়ে গেলেন, বা তিনি দুর্নীতি করলেন না, বা তিনি কোনো কুকর্ম করলেন না, তিনি বেআইনি কাজ করলেন না, বিষয়টা মোটেও সেরকম নয়। ফলে তিনি যদি এই কোনো দুষ্কর্ম করে থাকে, সেটা যদি আইনসঙ্গত না হয়, খুব স্বাভাবিকভাবে তিনি টাকা ফেরত দিলেও সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত। যে বিষয়টি হয়েছে, ওবিসির যে 5 লক্ষ সার্টিফিকেট বাতিল করেছে আদালত, মুখ্যমন্ত্রী বলেছেন আমি এই রায় মানি না। ফলে পুরো বিষয়টা আদালতের রায়কেও না মানার যে চেষ্টা বা প্রবণতা, সেটাকে আপনি কোন নজরে দেখেন? দেখুন, প্রথমেই বলি, আজকে এই পরিস্থিতির মধ্যে এই সমস্ত অনগ্রসর সম্প্রদায়ের মানুষ, অনগ্রসর জনজাতির মানুষ পড়লেন কেন? এই অনগ্রসর শংসাপত্র কাদের দেওয়া হয়? ক্লাস অফ সিটিজেন যারা আগিয়ে থাকা নয়, যথেষ্ট পিছিয়ে থাকা। এখন এই ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফিকেশনের করার জন্য যে আইন 1993 সালে বামফ্রন্টের তৈরি আইন, সেই আইন মোতাবেক যদি করতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটি ক্ষেত্রে তিনি যে অদক্ষ, অকর্মণ্য, তার ছাপ তাকে রাখতেই হবে। এবং দুর্ভাগ্য হলো একজন অদক্ষ, অকর্মণ্য মাথার উপর বসে পড়েছেন, যার আইন সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই, যার সংবিধান সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই। খুব স্বাভাবিকভাবেই যে কিভাবে এই সমস্ত সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে এই বিশেষ ক্লাস অফ সিটিজেনকে কিভাবে আইডেন্টিফাই করিয়ে তাদের সুযোগ সুবিধা দিতে হবে সেটা তিনি জানেনই না। এটা প্রশাসনিক অদক্ষতা। এরা যে কেউ ওবিসি নয় তা তো নয়, কিন্তু তাদের যে ওবিসি নির্বাচন করার ক্ষেত্রে, তাদের ওবিসি তালিকাভুক্ত করার ক্ষেত্রে যে পদ্ধতি মেনটেন করতে হতো, সেই পদ্ধতিটা মেনটেন করেননি। যে ক্ষমতা আগে ছিল কমিশনের, সেই ক্ষমতা নিয়ে এসছেন গভর্নমেন্টের হাতে। এটা করা যায় না। উনি ভেবেছেন আমি ভোট পেয়েছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি। ভোট পেয়েছেন মানে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। আর ভোট পেয়ে মানুষ নির্বাচিত করার পর যখন আপনাকে প্রশাসক হিসেবে মাথার উপর বসিয়েছে, তখন প্রশাসক হিসেবে আপনাকে কিছু দক্ষতা অর্জন করতে হয়। সেখানে সংবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন, সেখানে বিভিন্ন আইন সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমি একটি সংবাদপত্রে বলেছি, আজকে বহুল প্রচলিত সংবাদপত্রে টিভি চ্যানেলেও বলেছি যে ওনাকে এখন খোঁজ করতে হবে যে উনি যার পায়ের নিচে বসে শিখতে পারবেন, এখন ওনাকে পা খোঁজ করতে হবে। এবং দুর্ভাগ্য হলো উনি সেই পায়ের খোঁজ কোনোদিন পাননি। না নিজে জানেন বোঝেন, না কারোর কাছ থেকে শিখে পড়ে নেবেন। ফলে উনি যে নিজেও তো জানেন না, আর কারোর কাছ থেকে যে শিখে নেবেন সেটারও কোনো উদ্যোগ নেই। নিজে সব জানতা ভাব নিয়ে ঘুরে বেড়ান, ফলে এই সমস্ত মানুষজনের আজকে এই দুর্দশার মধ্যে পড়ে। এই সমস্ত মানুষগুলো তো আজকে ধরুন পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রায় মোর দেন 95% মানুষ ওবিসি হিসাবে তারা চিহ্নিত ছিলেন। আর সত্যি সত্যি হওয়া উচিত হয়তো, কিন্তু তাদের যে চিহ্নিত করার ক্ষেত্রে যে পদ্ধতি মানা উচিত, যে ক্লাস অফ সিটিজেনকে কিভাবে ওবিসি করা যায়, তার তো নির্দিষ্ট আইন রয়েছে না। উনি 1993 সালে বামফ্রন্টের আইন পছন্দ হলো না, 2012 সালে একটা আইন নিয়ে এলো, সব অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে, স্টেটের হাতে পাওয়ার নিয়ে চলে এলো একটা ক্লাস অফ সিটিজেনকে ইনক্লুশনের জন্য। স্টেট কোনোদিন করতে পারে না, স্টেট গভর্নমেন্ট কমিশনের মাধ্যমে করতে হবে। জানেন না, বোঝেন না, ভোট পেয়েছেন ও ভাবছে যা ইচ্ছা তাই করা যায়। আপনি ভোট পেয়েছেন মানে যা ইচ্ছা তাই করা যায় না, আর আইন সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ভোট পেয়েছেন মানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। ভারতবর্ষে সংবিধান রয়েছে, সাংবিধানিক পরিধির মধ্যেই আপনাকে প্রশাসন চালাতে হবে।